দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে মুক্তবাজারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি সৈয়দা রিম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই কোম্পানির একটি প্রতিনিধি দল। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামীর বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, বাজেটের অর্থনীতিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেই সাথে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার। সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ, তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতিতে সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এদিকে বাধ্য হয়ে জ্বালানির দামের সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল 115 টাকা লিটারই থাকছে। অকটেনের দাম 145 টাকা, পেট্রোল 140 টাকা ও কেরোসিন 135 টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। জুন মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। জুন মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি 89.50 টাকা থেকে কমিয়ে হয়েছে 86.93 টাকা। এর আগে গত 19 এপ্রিল 12 কেজিতে 212 টাকা বাড়িয়ে এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয় 1940 টাকা। তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68% ও সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। দেশে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য বিতরণ কোম্পানিগুলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গেল মাসের 3, 4, 5 তারিখে গণশুনানি করে। শুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% আর খুচরা পর্যায়ে 16.68% বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে পাইকারিতে বর্তমান দাম 7 টাকা থেকে বাড়িয়ে গড় দাম 8 টাকা 39 পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে হয়েছে 10 টাকা 63 পয়সা। ধারা 22-এর খ এবং 34-এ প্রদত্ত ক্ষমতা বলে কমিশন বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার নিম্নবর্ণিত হারে পুনর্নির্ধারণ করেছে। বিদ্যুতের একক ক্রেতা হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উৎপাদন ও ক্রয় এবং আমদানি ব্যয়, বিদ্যুতের পাইকারি মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করা হতো।
আদেশ প্রদান করা হয়েছে। তাড়াহুড়ো করে মূল্য বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, কোনো চাপ ছিল না, বাজেট মাথায় রেখে দ্রুত করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম বাড়ানোর ফলে মানুষের ব্যয় বাড়বে, তবে অর্থনৈতিক মূল্যায়ন করা হয়নি, এটা করার সুযোগ আছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, পাইকারি পর্যায়ে পিডিবিকে সরকারের ভর্তুকি এবং সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর পরও পিডিবির অবশিষ্ট ঘাটতি মেটাতে বছরে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে আয়। এর প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। সবশেষ 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 8% বাড়ানো হয়। একই সঙ্গে পাইকারি দর 6 টাকা 70 পয়সা থেকে 5% বাড়িয়ে 7 টাকা 4 পয়সা করা হয়। নতুন দাম চলতি মাসের বিল থেকেই কার্যকর হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন সারা দেশের মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যর চাপে এমনিতেই চিড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড়, তার উপর তেল গ্যাসের পর হুট করে বিদ্যুতের মূল্য বাড়ানোয় হতাশা জানিয়েছেন তারা। বিপুল জনগোষ্ঠীর আয় ব্যয়ের কথা বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। চলতি মাস থেকেই ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়েছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। আবাসিক থেকে শুরু করে বাণিজ্যিক সব খাতেই বাড়ছে খরচ। গাজীপুরের শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বেতন বা আয় না বাড়লেও প্রতিনিয়ত বাড়ছে জীবনযাত্রার ব্যয়। কারেন্ট বিল বাড়ছে, আপনার খরচ তো বাড়ছে, কিন্তু আয় তো বাড়ে নাই। কারেন্ট বিল বাড়ছে, আঙ্গের গাড়ির চার্জের বিলও ঠিক না, কিন্তু ভাড়া তো 10 টাকার জায়গায় 20 টাকা দেয় না। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সিলেটের জনজীবনেও। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর আশঙ্কা, বিদ্যুৎ বিল বাড়ার অজুহাতে বাড়িওয়ালা বাড়াতে পারেন বাসা ভাড়াও। প্রিপেড মিটারের অতিরিক্ত খরচ ও ভোগান্তি নিয়েও রয়েছে নানা অভিযোগ। বিদ্যুতের দাম যে বাড়িলে অনেক মানুষের অনেক ভোগান্তি হবে। কৃষিপ্রধান জেলা কুষ্টিয়া সেচ প্রকল্পে খরচ বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা। ব্যাটারি চালিত যান চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও বিদ্যুতের দাম বাড়ায় হতাশ। আমাদের তো ভাই আয় প্রতিদিন মাসে মাসে বাড়ে না, নিম্নবিত্ত যারা আছে তাদেরও আয় বাড়ে না। তাহলে এই যে নতুন নতুন বিদ্যুৎ তেলের দাম বাড়াইলে সাধারণ মানুষ এই দ্রব্যমূল্যের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে জীবনযাপন করবে? বাগেরহাটের মানুষ বলছেন, বাড়তি মূল্য নেয়ার বিপরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আমি ব্যাটারির গাড়ি চালাই, বিদ্যুতের দাম বাড়ছে, এজন্য তো আমাদের গাড়ির ভাড়াও একটু বাড়ানো লাগবে। ঊর্ধ্বমূল্যের বাজারে জীবনযাত্রা সহজ করতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সীমিত আয়ের মানুষ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। গ্যাস বিদ্যুতের অভাবে স্থবিরতা নেমে এসেছে সিলেটের কোম্পানিগঞ্জে দেশের অন্যতম বৃহৎ হাইটেক পার্কে। 336 কোটি টাকার এই প্রকল্প ঘিরে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব আনার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। বর্তমান বাস্তবতা হলো, উদ্বোধনের 4 বছর পরেও বিনিয়োগকারীদের অনাগ্রহ এবং গ্যাস বিদ্যুৎ সংকটে কোনো স্বপ্নই বাস্তবে রূপ পায়নি। তথ্য প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন এবং 1.5 লক্ষ তরুণের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে 2016 সালে শুরু হয় 336 কোটি 42 লাখ টাকার এই প্রকল্প। 162 একরের বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা পার্কে ভূমি উন্নয়ন, সড়ক, ড্রেনেজ, স্ট্রিট লাইটিং ও লেক উন্নয়ন সহ প্রায় সব অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বড় কয়েকটি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে সীমিত পরিসরে উৎপাদন করছে শুধু র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের অভাবে পূর্ণ সক্ষমতা উৎপাদন করা সম্ভব হচ্ছে না। যে পার্কে 50,000 মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা ছিল, সেখানে বর্তমানে কাজ করছেন মাত্র কয়েকশো কর্মী। 7-8 বছর ধরেই আমরা আসলে শুনছি হাইটেক পার্কে 50,000 মানুষের কর্মসংস্থান হবে,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল কারখানা এখনো তৈরি হয়নি। কোম্পানিগঞ্জে হাইটেক পার্ক একটা আশীর্বাদ মানুষের জন্য। এখানে অনেক কর্মসংস্থান হওয়ার একটা আশা ছিল, কিন্তু এটা না হওয়াতে যে যুব সমাজ তারা এটাতে আশা ব্যাহত হয়েছে। হাইটেক পার্কের সহকারী পরিচালক বলেন, বর্তমান সরকার একটি কমিটি গঠন করেছে, সেই অনুযায়ী কাজ চলবে। বর্তমান সরকার হাইটেক পার্কটারে ডেভেলপ করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেখানে কমিটি কর্তৃক ভোট সুপারিশ এবং সিদ্ধান্ত আছে, সেভাবে আগাচ্ছে। তথ্য প্রযুক্তি খাতের সত্যিকার উন্নয়নে বিশাল অঙ্কের প্রকল্পটির দিকে সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদের পর হেমায়তপুর ট্যানারি পল্লীতে চামড়ার মজুদ গতবারের তুলনায় 40% কম। এর প্রভাব পড়েছে আড়তদার, ট্যানারি আর শ্রমিক সবার উপর। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে তথ্য বলছে, আজ পর্যন্ত হেমায়তপুর ট্যানারি পল্লীতে গরু ও ছাগলের চামড়া জমা পড়েছে উল্লেখযোগ্য হারে কম। সাভারের ট্যানারি পল্লী, এখানে প্রতি বছর উল্লেখযোগ্য হারে কোরবানির পশুর চামড়া জমা হয়, কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন বলছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। চামড়া আমরা যাই কিনি, কিন্তু কেমিক্যালে আমাদেরকে পুরাই একটা বিপদে ফেলা দেয়। কেমিক্যাল তো আমাদের দেশের কোনো কেমিক্যাল আমাদের চলে না। যে পরিমাণে সরকার মাদ্রাসাগুলোতে লবণ দেয়, ওরা তো লবণ লাগায় না, ওরা চামড়া বিক্রি করে ফেলে, লবণ বিক্রি করে ফেলে। ওদেরকে লবণটা না দিয়ে ট্যানারি মালিকদেরকে লবণটা দিলে তারা হলো আরও বেশি এটার জন্য কাজ করতে পারবে। হেমায়েতপুরের 25,000 শ্রমিকের অর্ধেক এখন বেকার। চামড়ার ন্যায্য মূল্য না থাকায় শ্রমিকরাও ঠিকমতো মজুরি পাচ্ছেন না। ব্যবসায়ীরা বলছেন, এবারের ঈদে চামড়ার সংগ্রহ অনেক কম। এখানে ঈদের দিনে একজনে 6,000-8,000 টাকা বা কেউ 10,000 টাকা কামাই করছে। আবার গতকাল আমি কাজ পাইনি, সামান্য 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করছি, 1500 টাকা 1600 টাকা হয়েছি। না, যে হাজিরা দেয় এটা যথেষ্ট হয় না, কারণ এটা ঠকা হয়। এবার চামড়া অনেক বেশি হয়েছে সব জায়গায়, ঠিক আছে। অনেক বেশি হইলেও মনে করেন যে মজুরির কথা, এইসব মজুরি তো আমরা পাইতেছি না। ঈদের পর হেমায়েতপুর ট্যানারি পল্লীতে চামড়ার মজুদ কমেছে প্রায় 40%। বিসিকের তথ্য আর মাঠের বাস্তবতা একই কথা বলছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা দায়ী করছেন সিইটিপির সক্ষমতা আর এলডব্লিউজি এর সনদ না থাকাকে। হেমায়েতপুর সাভারেই প্রসেস হয় দেশের 85% চামড়া। নানা প্রতিবন্ধকতার কারণে চামড়া শিল্পের বেহাল দশা বলছেন ব্যবসায়ীরা। সিটিপি নিয়ে তো অনেকবার অনেক কাজ করছে, কিন্তু কোনো সমাধান এখন আসে নাই। যদি সিটিপিটার কাজটা সমাধান হয়, আমরা এলডব্লিউজি যেটা সহজে পেয়ে যাব। যে আমি যদিও না পাই, যদি 20টা ট্যানারি বা 50টা ট্যানারি যদি এলডব্লিউজি পাই, তাহলে আমাদের ইউরোপের বাজারটা ওরা কভার করলো, আমরা লোকাল বাজারটা কভার করলাম। বিসিকের তথ্যমতে ঢাকা জেলার মজুদ গত 5 বছরের তুলনায় 40% কম। জাতীয়ভাবে বছরে 200 থেকে 220 মিলিয়ন বর্গফুট উৎপাদন হলেও রফতানি আয় 10 বছরে 64% কমে $1.14 বিলিয়ন। কেন এই অবস্থা? সিটিপি করে নাই, মালিকদের কাজ হলো মালিকদের ফ্যাক্টরিগুলোরে কমপ্লায়েন্স করার জন্য সাজানো, তারা এটাও সাজায়নি। যেটা আছে এগুলো আমার মনে শেষ করি, তারা এখন যোগের সাথে তাল মিলে ব্যবসা করার যদি না করে, তাহলে এটা চেঞ্জ সহজে হবে না। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিএফ এর সক্ষমতা বাড়ানো আর আন্তর্জাতিক এলডব্লিউজি সনদ ছাড়া এই শিল্প ঘুরে দাঁড়ানো কঠিন হবে। তাই দ্রুত এই শিল্পের উন্নয়নে কাজ না করলে বন্ধ ফ্যাক্টরি আর বেকার শ্রমিক, এই ছবি বারবার ফিরে আসবে বলছেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠার 40 বছরে নরসিংদীর শিবপুর বেসিক শিল্পনগরীতে নেই কোনো কার্যক্রম। বিপুল পরিমাণ জমি নিয়ে গঠিত হলেও নানা অব্যবস্থাপনা, নগরীতে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্লট বরাদ্দের দাবি ব্যবসায়ীদের। 1986 সালে নরসিংদীর শিবপুরে 15.39 একর জমি নিয়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার প্রায় 40 বছরেও অনুন্নত আর নানা সমস্যায় জর্জরিত এই শিল্পনগরী। পুরাতন নগরীতে অনুকূল পরিবেশ না থাকায় অজুহাতে প্রায় 90 কোটি টাকা ব্যয়ে 30 একর জমি নিয়ে সম্প্রসারণ করা হয়। তবে নানা অব্যবস্থাপনার ফলে সেখানেও গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। ছোট ছোট যতগুলো আছিল অনেকগুলোই দেখেন বন্ধ। আমাদেরও তো কাজবাজ নেই, এরকম নিরিবিলি অবস্থা। অনেক কম থাকে গাছ, এক সপ্তাহ চললে আরেক সপ্তাহ গাছ থাকে না। বিসিককে গতিশীল করে তুলতে রাষ্ট্রকে এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নরসিংদী চেম্বার। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া হলেও প্লট দেয়া হয়নি প্রকৃত উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীদের। বিসিককে গতিশীল করার জন্য, নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য এটা রাষ্ট্রের চিন্তা করা উচিত। চাহিদার ভিত্তিতে এই যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, সেগুলিকে সচল কিভাবে করা যায়
সে উদ্যোগ নিতে হবে। এদিকে সংকটের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। ব্যাংকের সাথে লেনদেন থাকার কারণে তারা ওইভাবে এখনো উৎপাদন যেতে পারে নাই, বা কিছু যেগুলো গিয়েছে এরাও আবার বন্ধ হয়ে গেছে। ব্যাংকও আমাদেরকে আশ্বস্ত করেছে মানে ওরা যদি অর্থ ঋণ আদালতে মামলা দিলে সেগুলো সমাধান পেয়ে যাবে। জনবল সংকট আছে, আমাদের জনবলগুলো যদি এই সংকট এই জনবলগুলো যদি আমাদের এখানে প্রদান করা হয়, তা আমরা বর্তমান কাজে আরো সেই কাজগুলো আরো এগিয়ে নিতে পারবো। পুরাতন বিসিকে 95 এবং নতুনে 168টি সহ 263 প্লট যথাযথ ব্যবস্থাপনায় কাজে লাগলে নরসিংদীর ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসারের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে লাখো মানুষের। বান্দরবনের পাহাড়ি সৌন্দর্য বরাবরই টেনে আনে পর্যটকদের। এই পর্যটন কেন্দ্রিক ব্যবসার উপর নির্ভর করে স্বাবলম্বী হয়েছেন অনেক ক্ষুদ্র নারী উদ্যোক্তা। কিন্তু পর্যটক কমে যায়, এখন তাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। পাহাড়ি সৌন্দর্যের জন্য পরিচিত বান্দরবান। এই পর্যটন কেন্দ্রে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে সংগ্রামের গল্প। একসময় পর্যটকদের ভিড়ে জমজমাট ছিল যে সব দোকানপাট, এখন সেখানে নেই ক্রেতা, নেই বিক্রি, চলছে শুধুই টিকে থাকার লড়াই। বিশেষ করে পর্যটন নির্ভর নারী উদ্যোক্তাদের ব্যবসা এখন চরম সংকটে। নীলাচল পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা হাতে তৈরি বাঁশের কাপ, বোতল ও গায়ের চাদর বিক্রি করে সংসার চালান। পর্যটক কম ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নারী উদ্যোক্তারা। বেচা কিনা হয়, কিন্তু আগে তো হয়, কিন্তু এখন তো কম আর কি। সেজন্য আমাদের এটা দিয়ে সংসার চলতে হয় না, সেজন্য এখন তো অনেক কষ্টতে আছে আর কি। কিন্তু এবছরে তো একটু কম, এটার জন্য আমাদের কাছে কম বেচাও না কম। পাহাড়ে নানা কর্মকাণ্ডের কারণে পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। যাদের আয়ের অন্য কোনো উৎস নেই, তারা পড়েছে সবচেয়ে বেশি বিপদে। আমাদের এখন বর্তমানে আমরা খুব কষ্টতে আমরা সংসার চালাই, এগুলা মানে ফলফুল বিক্রি করি। তবে ঘুরতে আসা পর্যটকরা জানান, অন্যান্য জেলার তুলনায় বান্দরবনে হাতে বোনা কাপড়ের দাম তুলনামূলক কম। আর এইখানকার যত মাল সামান আছে, আপনার কাপড় বলেন, আচার বলেন, চুরি বলেন, যাই কিছু বলেন, সবই সস্তা। বান্দরবানে পর্যটন ব্যবসায়ী এবং ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে সদা প্রস্তুত আছে পুলিশ প্রশাসন। আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা সবসময় পর্যটক বান্ধব হয়ে যায়, যাতে পর্যটকরা এখানে আসতে পারেন, নির্বিঘ্নে এখানে থাকতে পারেন। কোথাও এখান থেকে বান্দরবান থেকে বিভিন্ন থানচি রুমা বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতে পারেন, সেক্ষেত্রে যাতে তাদের কোনো গাড়ির সমস্যা না হয়, ভেহিকেলের সমস্যা না হয়, তারা নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে পারেন এবং হোটেলে তারা যেন সিকিউরভাবে থাকতে পারে। এই জন্য বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট থাকে। এদিকে উদ্যোক্তাদের সহযোগিতার জন্য উদ্যোগ নেয়ার কথা জানালেন প্রশাসন। আমাদের এখানে একটি পর্যটন সেল আছে আমাদের অফিসে, যেটার মাধ্যমে এই পর্যটন স্পটগুলি পরিচালিত হয়ে থাকে। যদি আমরা বাস্তবতা পাই, সত্যি যদি তারা মানবতার জীবনযাপন করে থাকে, তাহলে তাদের জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করব। সঠিক উদ্যোগ আর সহযোগিতা পেলে আবার ঘুরে দাঁড়াতে পারে এমন প্রত্যাশা নারী উদ্যোক্তাদের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রে পর্যটকের ঢল নেমেছে। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত, বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান এবং নরসিংদী ড্রিম হলিডে পার্কে এখন কেবলই উৎসব আর আনন্দ। ঈদের ছুটিতে ইট পাথরের দেয়াল ছেড়ে প্রকৃতির টানে গা ভাসিয়েছেন লাখো মানুষ। কেউ ছুটে গেছেন সাগর পানে, কেউ বা সবুজ সুনিবিড় প্রকৃতির মায়ায়। পর্যটকদের ভারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন তিল ধারণের ঠাঁই নেই। ঘুরতেছি সব ফ্যামিলি সহ, অনেক এনজয় করতেছি। খুব পরিবেশটা খুব ভালো, এখানে কোনো ঝামেলা নাই, মোটামুটি সব দিকেই ভালো লাগছে আমার। সাগরের ঢেউ আর লাল কাঁকড়ার দুরন্তপনা দেখতে জিরো পয়েন্টে ভিড় করছেন অনেকে। কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে আমরা মাঝে মধ্যে ছুটি পাইলে বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাই। ঘোরাফেরা আমাদের খুবই শখ, আনন্দ, ফুর্তি, যখনই সময় পাই ঘুরতে আসি। পিছিয়ে নেই সাগরকন্যা কুয়াকাটাও। পদ্মা সেতু চালুর পর যোগাযোগ সহজ হওয়ায় এবার রেকর্ড সংখ্যক দর্শনার্থী এসেছেন এই সৈকতে। ফ্রেন্ডরা মিলে সবাই আসছে একটু আনন্দ করার জন্য। সমুদ্র স্নানই নয়, প্রকৃতি, আকাশ আর সবুজের সমারোহ দেখতে অনেক দর্শনার্থী ছুটে গেছেন বান্দরবানে। সেই পাহাড় দেখতে ঘুরতে আসছি বান্দরবন। বান্দরবন মানে সুন্দর, বান্দরবন হচ্ছে স্বর্গ, মানে এক কথায় স্বর্গ। হোটেল মোটেল মালিকরা জানান, এবারের ঈদে প্রায় 70% কামরা পরিপূর্ণ।
বিনোদন প্রেমীদের ঢল নেমেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। বড়দের পাশাপাশি শিশুরাও মেতেছে ঈদ আনন্দে। এখানে রাইডগুলো অনেক মজা, আমি করেছি, অনেক মজা লেগেছে। এখানে অনেক ভালো লাগছে, এখানে রাইডগুলো খুব আনন্দের। ঈদের আনন্দ নির্বিঘ্ন করতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন। বেদানা চাষ করে ভাগ্য বদলেছেন রাজশাহীর চারঘাট উপজেলার তরুণ উদ্যোক্তা শুভ। শখের বশে মাত্র একটি চারাগাছ দিয়ে শুরু করলো, এখন তার বছরে আয় প্রায় 8 লাখ টাকা। উৎপাদন নিশ্চিতে তাকে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের শুভ নামের এক তরুণ ভারত থেকে শখের বশে একটি বেদানা গাছের চারা এনে বাড়ির আঙ্গিনায় রোপণ করেন। কিছুদিনের মধ্যেই চোখ ধাঁধানো ফল ধরায় হতবাক হয়ে যান তিনি। পরে প্রায় 350 গাছ দিয়ে শুরু করেন বাণিজ্যিক আবাদ। এই বাগান থেকে তার বছরে আয় 7 থেকে 8 লাখ টাকা। আমি প্রথমে একটা গাছ ইন্ডিয়া থেকে নিয়ে আসি আপনার বাড়ি আঙিনাতে করে দিয়ে ভালো রেজাল্ট। তারপর ওখান থেকে আপনার কলমের মাধ্যমে করতে করতে ইনশাল্লাহ আমি এখন 300টা গাছ করে ফেলেছি। আনার প্রত্যেকটা গাছে আমার বিশ্বাস যে সামনে সিজনে 20 থেকে 25 কেজি করে ধরে থাকবে। ইনশাল্লাহ আমার এক একটা গাছে এবং সব এই বাগানে হিসাবে 10-12 লাখ টাকা শুধুমাত্র আনারই বিক্রি হবে। গাছের ডালে ডালে দোল খাওয়া নানা আকৃতির বেদানা দেখতে অনেকেই ছুটে আসছেন তার বাগানে। বাগানের কথা ইউটিউবে দেখেছি এবং আমার দু একজন বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে ইউটিউব থেকে দেখে আমার মানে আগ্রহ জাগছে আর কি, যে আমি বাগানটা একটু দেখে আসি। বাগানের মধ্যে কেবলই ঢুকলাম, তো এই কয়টা গাছ দেখে খুব ভালো লাগলো। এত বড় বড় ফল ধরে আছে, এটা তো মনে হচ্ছে না আমাদের বাংলাদেশের ঘটনা এটা, কিন্তু বাস্তব দেখতেছি যে হ্যাঁ বাংলাদেশে এটা। বেদানার উৎপাদন বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের কৃষি বিভাগের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা, যারা আমার উপসহকারী কৃষি অফিসার, তারা মাঠ পর্যায়ে থেকে প্রত্যেক বেদানা চাষিকে নিয়মিত তাদের প্রয়োজন মাফিক পরামর্শ এবং সহযোগিতা করে আসছে। বেদানার বাণিজ্যিক আবাদ বাড়লে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থান হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। দর্শক, মুক্তবাজারে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসবো ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।